নমস্কার, ট্রেডিং হাব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলে জানেন যে ট্রেডিং হাব বলে যে এই ইউটিউব চ্যানেল, এখানে শেয়ার বাজার রিলেটেড সমস্ত রকম অ্যানালিসিস দেওয়া হয়, মূলত ফান্ডামেন্টাল অ্যানালিসিস, বিভিন্ন স্টকের উপর ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেওয়া হয়। এবং ট্রেডিং হাব বলে যে এই ইউটিউব চ্যানেল, আমরা এখানে কোনো বাই সেল হোল্ড রিকমেন্ডেশন দিই না। এটা সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই অ্যানালিসিস করা হয়, মার্কেট রিলেটেড এবং স্টক রিলেটেড। আজকে যে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি সেটা হলো, আপনারা জানেন প্রত্যেকেই যে আমি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে যখন মার্কেট অ্যানালিসিস করি তখন সেখানে লাগাতার বলে আসছি যে আমরা বেয়ার মার্কেটের সর্বশেষ ধাপে দাঁড়িয়ে আছি। 2025 যেটা আমরা পুরোটাই একটা বেয়ার মার্কেট সেশন আমরা পার করলাম, এবং ডিসেম্বরের শেষ মুহূর্তে এসে আমরা এটাই আলোচনা করব আজকে যে গোটা বছরে আমরা কি পেলাম, গোটা বছরে আমরা কি হারালাম, এবং বেয়ার মার্কেটের সবথেকে প্রয়োজনীয় শিক্ষণীয় বিষয় কি কি হওয়া উচিত পরবর্তী বেয়ার মার্কেটের জন্য। তো চলুন আজকে ধীরে ধীরে বাজার অ্যানালিসিস করব। আজকের ভিডিও যদিও খুব কয়েকটি গুরুত্বপূর্ণ ডেটা নিয়েই তথ্য দিয়ে আজকে শুরু করব। সর্বপ্রথম আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আপনারা এখানে যেটা দেখছেন এটা হচ্ছে এফআইআই এর একটা বাই সেল একটা ফিগার। আপনারা দেখুন এখানে ডিসেম্বর 1 থেকে শুরু করে মোটামুটি ডিসেম্বর 19 মানে গত শেষ দিনের এফআইআই এর যে ডেলি অ্যাক্টিভিটিস সেটাকে এখানে দেখানো হচ্ছে। এফআইআই আমি যেমনটা বলেছিলাম যে নভেম্বর ডিসেম্বর মাস লাগাতার এফআইআই এর একটা নেট সেলিং থাকবে। যদি আপনারা দেখেন যে কন্টিনিউ এফআইআই কিন্তু লাগাতার পুরো ডিসেম্বর মাস সেল করেছে। নভেম্বর মাসেও যেটা বলেছিলাম অ্যাকচুয়ালি তাই হয়েছে, এবং আমি সকলকে সাবধান করেছিলাম যে নভেম্বর এবং ডিসেম্বর মাস বাজারের সব থেকে কষ্টদায়ক মাস হতে চলেছে। আপনারা যদি এফআইআই এর লাস্ট 3 দিনের অ্যাক্টিভিটিস দেখেন তো এখানে দেখা যাচ্ছে যে 1172 তারা শেয়ার তারা বাই করেছে, এরপরে 596 এবং 1831। এই যে 1172 যেটা বাই করেছে, আমার হিসেবে এটা মূলত সঠিক ডেটা সেই দিন ছিল না, কারণ আমি বলেছিলাম যে এদিন একটা ব্লক ডিলের কারণে, ব্লক ডিল যেহেতু হয়েছে একটা বড় ব্লক ডিল, সেই কারণে এফআইআই এর এক্স্যাক্ট ফিগার অ্যানালিসিস এবং এক্স্যাক্ট ফিগার সেই দিনকে আসাটা বাঞ্ছনীয় ছিল না। 18 তারিখ যেটা এফআইআই এর বাইং ছিল 596 শেয়ার, মানে এটা একটা মার্জিনাল বাইং এফআইআই এদের কাছে। এবং 19 তারিখে যেটা আমরা দেখেছি যে অলমোস্ট 2000-এর কাছে, প্রায় 1831 কোটি টাকার কাছে এফআইআই নেট বাইং ছিল। মনে রাখবেন এফআইআই এই যে সেশনটা স্টার্ট হয়েছে, মূলত এফআইআই আমরা কাদের বলি? ব্ল্যাক রক, জেপি মর্গান, এই যে বড় বড় নামগুলো রয়েছে এদেরই তো আমরা, মর্গান স্ট্যানলি, এই যে বড় বড় নামগুলো রয়েছে এরাই হচ্ছে মূলত এফআইআই। এবং যেহেতু ফেস্টিভ সিজন স্টার্ট হয়েছে, আপনারা দেখবেন এফআইআই এই টাইমে একটা ইনঅ্যাক্টিভ পজিশানে থাকবে। ইনঅ্যাক্টিভ বলতে কেমন বলছি, যে খুব বেশি টোটাল যে বাইং এবং সেলিংয়ের ফিগারটা খুব বেশি তাদেরকে অ্যাক্টিভ দেখা যাবে না। মানে ধরুন প্রতিদিন এফআইআই এবং বাইং সেলিং মিলিয়ে 13,000 বাই হলে 14,000 সেল, এরকম তো দেখাতো। তারপরে ওভারঅল আসতো যে 1,000 কি 1,1200 নেগেটিভ বা পজিটিভ, সেটাই নেমে আসবে 8,000, 10,000, 11,000 এরকম। তো আমরা আশা করছি যে ওভারঅল ডিসেম্বর মাস পুরোটাই এফআইআই এর নেট সেলিং থাকবে যেমনটা আমি বলেছিলাম। এবং 26শে জানুয়ারির পর থেকে মোটামুটি এফআইআইকে সম্ভবত আমরা ফুল ফেজে আবার অ্যাক্টিভ দেখতে পারবো এবং পজিটিভলি অ্যাক্টিভ দেখতে পারবো। কেন, কি তার কারণ আমি ধীরে ধীরে তা আলোচনা করব। আপনারা যদি দেখেন এই ডান দিকের যে চার্ট, এটা হচ্ছে এফআইআই এর একটা মান্থলি চার্ট। দেখুন এখানে ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাসটা দেখাচ্ছে, কিন্তু এর আগে ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর এই মাসগুলোতেও এফআইআই নেট সেলিং ছিল 2024-এ। আবার দেখুন
মার্কেট যখন বটম তৈরি করেছিল আমাদের প্রাইস কারেকশন শেষ করার পরে, তখন মার্চ, এপ্রিল, মে, জুন এই 4 মাস কিন্তু এফআইআই এর একটা নেট বাইং ছিল। আবার জুলাই থেকে শুরু করে লাগাতার কিন্তু এফআইআই এর সেলিং চলছে। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, মনে রাখবেন যখন বেয়ার মার্কেট স্টার্ট হয় তখন মার্কেটে একটা 360 ডিগ্রি চেঞ্জেস আসে। শুধু তাই নয়, আমরা এফআইআই এর, ডিআইআই এর যে অ্যাক্টিভিটি সেটাকে খুব ভালোভাবে ডিটেলে অ্যানালিসিস করার চেষ্টা করি এবং আমি মনে করি আগামী দিনে মার্কেটে ভালো ইনভেস্ট করার জন্য এফআইআই, ডিআইআই এর যে অ্যাক্টিভিটিস সেটাকে অ্যানালিসিস করে যদি আপনি মার্কেটে ইনভেস্ট করতে পারেন, এটাই হচ্ছে মার্কেটের মোস্ট পাওয়ারফুল এবং অ্যাডভান্স টুল। এর বাইরে আপনি ইনভেস্টমেন্টের মাধ্যমে পয়সা বানানোর জন্য আর দ্বিতীয় কোনো কিছু হতে পারে না। এটা আমার ব্যক্তিগত ধারণা এবং আমি নিজেও এইভাবে অ্যানালিসিস করে সম্পূর্ণ সায়েন্টিফিক প্রসেসে ধীরে ধীরে এগোনোর চেষ্টা করি। আপনি যদি দেখেন এফআইআই, একটা জিনিস মনে রাখবেন, এফআইআই যখন সেল করবে লাগাতার অ্যাভারেজ 5 to 6 মান্থ তারা সেল করার চেষ্টা করবে লাগাতার। আপনি যদি এর আগে দেখেন অক্টোবর 24 অক্টোবর থেকে শুরু করে নভেম্বর, ডিসেম্বর 3 মাস, এদিকে 2 মাস জানুয়ারি, লাগাতার 5 to 6 মান্থ সেল। আবার যদি আপনি জুলাই থেকে শুরু করেন ডিসেম্বর পর্যন্ত, এইভাবে করে লাগাতার 5 to 6 মান্থ সেল। আমি যেটা বলি, আপনারা আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটা বিশ্লেষণ করার চেষ্টা করছি, মনে রাখবেন এফআইআই কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আবার পজিটিভ হবে। কিভাবে হবে দেখুন, আমাদের আগামী যে রেজাল্ট আসছে, অর্থাৎ তৃতীয় ত্রৈমাসিক রেজাল্টের কথা আমি বলছি, Q3 এর যে রেজাল্ট আসছে, নিশ্চিন্তভাবে এটা বলা যায় যে Q3 এর রেজাল্ট একটু ভালো হবে, বিগত 1 অথবা 2 এর থেকে একটু ভালো হবে। প্লাস যে ইউএস মার্কেটে লিকুইডিটি তৈরি হয়েছে, নিশ্চিতভাবে তার একটা প্রভাব ভারতের বাজারে আসবে এবং আগামী 1.5 থেকে 2 মাস খুব ইম্পর্টেন্ট ভারতীয় বাজারের জন্য। ওভারঅল যদি আমাদের দেখা যায়, অ্যাকুমুলেটিং প্রসেস অনুযায়ী যদি অ্যানালিসিস করা যায়, এফআইআই আগামী মাসে নিশ্চিতভাবে ফিরবে। তার কারণ হলো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছেন তারা সব সময়ের জন্য একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন পছন্দ করেন। অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন কিভাবে সম্ভব? অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন তখনই সম্ভব যখন বাজারের হয় কর্পোরেট রেজাল্ট ভালো হতে হবে বিভিন্ন কোম্পানিগুলোর, অথবা বাজারকে একটা ভালো কারেকশন নিতে হবে। সুতরাং ডিআইআইদের হাতে আমাদের প্রচুর পয়সা, সেখানে বাজার কারেকশন হওয়াটা একদমই সম্ভব নয়। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একমাত্র পথ খোলা আছে সেটা হলো মার্কেটের লিকুইডিটি, যেটা ফেডের রেট কাটের মাধ্যমে কিছুটা পসিবল হয়েছে। এবং আমি আপনাকে বলি যে আগামী মাস থেকে যদি দেখি যে আমরা Q3 এর রেজাল্ট খুব ভালো আসছে, সেই ক্ষেত্রে নিশ্চিতভাবে আমাদের মার্কেটে একটা পিক আপ দেখা যাবে। এবং আমি আগেই বলেছিলাম 2025-এর শুরুর দিকে যে 2025 সম্পূর্ণভাবে একটা বুল মার্কেটের আশা তো ছেড়ে দিন, বেয়ার মার্কেটের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তার কারণ কি, অতীতের 2-3টে বুল এবং বেয়ার মার্কেটকে দেখে আমার যে অভিজ্ঞতা, সব সময় দেখেছি বেয়ার মার্কেট যখন শুরু হয় তখন মিনিমাম সেটা 1 বছর চলে, মিনিমাম। ম্যাক্সিমাম কতদিন চলবে সেটা কেউ বলতে পারে না, মিনিমাম 1 বছর চলবেই বেয়ার মার্কেট শুরু হলে। আপনাকে মার্কেট সাইকেল খুব ভালোভাবে বুঝতে হবে। আপনি যদি মার্কেট সাইকেলকে বুঝে ইনভেস্ট করতে পারেন, এই যে বাজারের যে চক্র, বুল মার্কেট এবং বেয়ার মার্কেটের ভিতরে কি কি চক্র রয়েছে, বুল মার্কেটের ভিতরে কি কি চক্র রয়েছে, আমি এটুকু আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি, স্মার্টলি আপনারা পয়সা বানাতে পারবেন ইনভেস্টমেন্টের মাধ্যমে। অনেককে প্রশ্ন করতে শুনি যে আমি লং টার্মে ইনভেস্ট করতে চাই 5 বছর 10 বছরের জন্য। দেখুন, টাইম ফ্রেম ইজ নট ইম্পর্টেন্ট। আপনি একটা লম্বা টাইম ফ্রেম নিয়ে নিলেন, অথচ আপনার কাছে খুব ভালো একটা স্টক নেই, বা আপনি নামি দামি কোনো একটা স্টক নিলেন, সাপোজ আমি এশিয়ান পেন্টের কথাই বলছি, গত 5 বছরে যদি দেখা যায় এফডির থেকে রিটার্ন কম, তাহলে আপনি এই স্টককে যখন 10 বছরের জন্য ধরে রাখবেন, নিশ্চিতভাবে সেটা মাল্টিব্যাগার হওয়ার সম্ভাবনাটা খুবই কম।
সুতরাং এটা একটা উদাহরণ হিসেবে আমি বলতে চাইছি এবং বিশ্লেষণ করতে চাইছি। আমি আপনাদের একটা এরপরে চার্ট দেখাবো। যদি এটাকে ফলো করেন, এটা হচ্ছে একটা ফেডের চার্ট, ফেডারাল রিজার্ভের একটা চার্ট। তো আপনারা যদি দেখেন, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কিছুদিন আগেই যখন ফেড তার রেট কাট করলো, তাতে ভারতের উপর কি প্রভাব পড়বে। দেখুন, আমরা যেভাবে অ্যানালিসিস করি, ফান্ডামেন্টাল ডিটেলে অ্যানালিসিস করি, আমি নিশ্চিতভাবে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা এ ধরনের অ্যানালিসিস বাজারে হয়তো দেখবেনই না, বা দেখলেও খুব সীমিত জায়গাতে আপনারা দেখবেন। একটা জিনিস মনে রাখতে হবে, মার্কেটে টেকনিক্যাল চার্ট সবসময় কাজ করে না। আপনি টেকনিক্যাল চার্টের ওপরে ইনভেস্ট করে যখন একটা স্বপ্ন দেখবেন আগামী দিনে ভালো পয়সা বানানোর, নিশ্চিতভাবে আমি বলবো আপনাকে যে আপনি ফেলিওর হবেন। টেকনিক্যাল চার্ট 10-15%, ম্যাক্সিমাম 20% পর্যন্ত প্রেডিকশান করতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমি বলছি যে এফআইআই আগামী মাসে ফিরবে বা কোন সময়ের পরে ফিরতে পারে, আপনি টেকনিক্যাল কোনো এক্সপার্টদের জিজ্ঞেস করুন, তারা বলতে পারবে না। তারা ওপরে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র ছাড়া, কিছু ক্যান্ডেলস্টিকের অ্যানালিসিস ছাড়া কখনোই এটা বলা সম্ভব নয়। এবং আমরা যেভাবে অ্যানালিসিস করি, ডিটেল অ্যানালিসিস, এই অ্যাডভান্স লেভেল অ্যানালিসিস আপনি সব জায়গায় পাবেন না। আপনি ফিস দিয়ে যেমন কোনো ইনস্টিটিউটে পাবেন না, আপনি বড় কোনো এক্সপিরিয়েন্স টিচারের কাছে শিখলেও হয়তো খুব কম পাবেন। আমরা কীভাবে বলার চেষ্টা করছি, মার্কেটে দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা এবং এফআইআই ডিআইএস যে অ্যাক্টিভিটিস লজিক্যালি সেট করে আমরা সেটাকে বলার চেষ্টা করছি যে এফআইআই আমাদের মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ডিআইআই তো লাগাতার আমাদের মার্কেটে পয়সা ইনপুট করেই যাচ্ছে, তাহলেও কেন আমরা বাজারকে তুলতে পারছি না। এই যে ইপস অ্যান্ড বার স্ট্র্যাটেজি এবং লাগাতার এফআইআই ডিআইএর যে ফিজিওলজি, এটাকে আমরা দেখে আমরা ডিটেলে অ্যানালিসিস করার চেষ্টা করি। যাই হোক, এটা হচ্ছে ফেডের রেট চার্ট। আপনারা নিশ্চিতভাবে জানেন যে ফেড তার 0.25 বেসিস রেট কাট করেছে, 25 বেসিস রেট কাট করেছে। রেট কাট অলমোস্ট এরকম জায়গা থেকে শুরু হয়েছে, এক বছরে লাগাতার 2-3বার রেট কাট হয়েছে। এখন আমরা এই জায়গাতে দাঁড়িয়ে আছি, এরকম জায়গাতে ফেড আবার পুনরায় রেট কাট করেছে। ফেড রেট কাট করাকে কি বলা হয়? এটাকে বলা হয় মার্কেটের ইজিং বলা হয়। ঠিক অনুরূপভাবে যদি দেখা যায়, এখানে যখন ফেডের রেট উঠেছিল, তাহলে এই জায়গাটাকে আমরা কি বলছি? এই জায়গাটাকে বলা হচ্ছে টাইটনিং। টাইটনিং কেন বলা হচ্ছে? টাইটনিং এই কারণে বলা হয়, ফরেন ফেডারাল রিজার্ভ যেটা আছে, তারা যখন তাদের ইন্টারেস্ট রেট বাড়ায়, তখন কি হয়? সাধারণ মানুষের কাছ থেকে ফেডারাল রিজার্ভ যে আছে, তারা বন্ড কিনে নেয় অত্যাধিক চওড়া সুদে। এবং আপনি যদি দেখেন, এখানে ফেড রেট কাট করছে, তার মানে কি? মানে আপনি ধরুন কোনো জায়গাতে ইনভেস্ট করেছেন বা ব্যাংকে কোনো এফডি করেছেন, সেখানে দাঁড়িয়ে আপনার ইন্টারেস্ট যখন কমিয়ে দিচ্ছে, মানুষ কি আরও উৎসাহী হয়ে ব্যাংকে সে ইনভেস্ট করবে? কখনোই এটা হতে পারে না। তাহলে কি করবে? তারা ব্যাংক থেকে যখন পয়সা বের করবে, নিশ্চয়ই তারা শেয়ার বাজারে ঢোকাবে, তাতে লিকুইডিটি বাড়বে বাজারের। এছাড়াও মার্কেটে যখন এবার লোন দেওয়া শুরু করবে, কম ইন্টারেস্টে তারা লোন পাবে, যেহেতু ফেডের রেট কমিয়েছে। সুতরাং এই যে ফ্যাক্টরগুলো, এগুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে। এতে কি প্রভাব পড়বে? যদি মার্কেটে, ইউএস মার্কেটের আপনার লিকুইডিটি বাড়ে, নিশ্চিতভাবে ইউএস মার্কেট, আমি দেখাবো একটু পরেই, যে একটু উপরে দাঁড়িয়ে আছে, দীর্ঘ একটা হাইতে দাঁড়িয়ে আছে, যেটা সম্পূর্ণ আর্টিফিশিয়ালি এআই ড্রিভেন হাই বলে থাকি। তাহলে সেইখানে দাঁড়িয়ে ফেডের রেট কাটের ফলে যে লিকুইডিটি তৈরি হবে, সেই লিকুইডিটি ভারতীয় বাজারে ঢুকবে এবং নিশ্চিতভাবে একটা মার্কেটকে পিক আপ দেবে। আপনারা দেখুন, এই জায়গাতে যখন ফেড তার রেট বাড়িয়েছিল, একে আমরা কি বলেছি? টাইটনিং বলা হয়।
এবং যখন এখন রেট কমাচ্ছে লাগাতার 1 বছর ধরে, যখন 0.25 বেসিস 0.5 বেসিস যখন রেট ডাউন হচ্ছে, এটাকে আমরা ইজিং বলছি। এই টাইটনিং এবং ইজিং প্রসেস খুবই ইম্পর্টেন্ট। এর সঙ্গে ভারতীয় বাজারের কি সম্পর্ক? দীর্ঘ 1 বছর দেখেছি যে ফেডের লাগাতার আমরা এই যে জায়গাটা, যখন একটা স্যাচুরেশন লেভেল বা আপার হাইটে যখন মার্কেট পৌঁছাচ্ছে, তখন আমরা কি দেখতে পেয়েছি? তখন আমরা দেখতে পেয়েছি যে ভারতীয় বাজার থেকে এক এক দিনে 5,000, 7,000, 8,000 কোটি টাকারও নেট সেলিং করে এফআইআই বের করে নিয়ে গেছে, কারণ ইন্ডিয়ান মার্কেট অনেক ওভার ভ্যালুয়েশনে চলে গেছে। সুতরাং আগামী দিনে মার্কেট কেমন যেতে পারে বা আগামীর ভবিষ্যৎ 1-2 মাসের জন্য প্রেডিকশান করার জন্য ফেডের রেট কার্ড বলুন, বন্ড ইল্ড চার্ট বলুন, এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা টুল। আমরা এগুলোকে মূলত অ্যানালিসিস করে থাকি। এবং এই যে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এরপরে আগামীতে যখন আমরা আরও 1-2 মাসে পৌঁছাবো, সেখানে কি কন্ডিশন হতে পারে, এই সমস্ত প্যারামিটারগুলো অ্যানালিসিস করে আমরা ডিটেলে এগুলো বুঝতে পারি। আপনাকে দেখাই, এটা হচ্ছে খুব শর্ট পিরিয়ডের মধ্যে একটা চার্ট, বিগত 6 মাসের একটা চার্ট, জুলাই থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আপনি যদি দেখেন, এটা হচ্ছে একটা 10 ইয়ার্স বন্ড ইল্ডের একটা চার্ট এখানে দেওয়া হয়েছে। যখনই মার্কেট তার বাজারকে নামাতে শুরু করেছে, দেখুন এই জায়গা থেকে একটা ইউটার্ন নেওয়া শুরু করেছে, বাজার এখান থেকে একটা ইউটার্ন নেওয়া শুরু করেছে। শুধু তাই নয়, এটা ধীরে ধীরে এক জায়গাতে সাস্টেন হওয়ার চেষ্টা করবে। আপনি মিলিয়ে নেবেন, আগামী দিনে দেখাবো, সাস্টেন হওয়ার চেষ্টা করবে এবং ওপরে যাবে, কিছুটা ওপরে গিয়ে এক জায়গাতে সাস্টেন হওয়ার চেষ্টা করবে। তো এই যে গ্রাফিক্যাল যে ব্যাপারগুলো, এগুলোকে বলা হয় অ্যাডভান্স লেভেল অ্যানালিসিস, এবং এগুলোর মাধ্যমে নিশ্চিতভাবে আপনি বাজারের একটা সঠিক দিশা খুঁজে পেতে পারেন, যদি সঠিকভাবে বিশ্লেষণ করা যায়। নিশ্চিতভাবে আপনাদের আমি একটা ফেডারেল রিজার্ভের যে চার্ট, যে হিস্টোরিক্যাল চার্ট বা ডেটা আছে, আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করি, এবং ভারতীয় বাজারে তার কি প্রভাব সেটাকেও আমি দেখানোর চেষ্টা করি। একটা জিনিস মাথায় রাখতে হবে, ভারতীয় বাজার কোন সময় পড়বে, এই যে আমরা বলি যে বাজার চক্রকে আপনাকে সবসময় ভালোভাবে বুঝতে হবে। কখন আপনি বুঝবেন যে মার্কেট বুল মার্কেট থেকে বেয়ার মার্কেটে ফিরছে, বেয়ার মার্কেট থেকে বুল মার্কেটে ফিরছে, এই জিনিস কবে কিভাবে আপনি বুঝতে পারবেন? দেখুন, ইউএস মার্কেটের যদি রিসেশন আসে, সেটা ভারতীয় বাজারে ধাক্কা অবশ্যই লাগবে, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়াও ভারতীয় বাজারে ইউএস মার্কেটের রিসেশন একটা অত্যন্ত সাপোর্টিভ ব্যাপার। কেন সাপোর্টিভ ব্যাপার সেটাকে আমি বোঝানোর চেষ্টা করব। দেখুন, 1980 আমরা সকলেই জানি যে ইউএস মার্কেটের একটা হেভি রিসেশন এসেছিল। মিলিয়ে দেখবেন ডেটা, গ্রাফ কথা বলে সব সময়ের জন্য। আপনি যদি সঠিক বিশ্লেষণ করতে পারেন, গ্রাফ নিশ্চিতভাবে আপনাকে দেখাবে। 90 দশকেও সেম ইউএস মার্কেটে রিসেশন এসেছিল। এরপরে কবে? 2000-এর সময় তো সেম। এরপরে কবে? 2008, যেটা ভারতে খুব গুরুত্বপূর্ণ ছিল। সারা পৃথিবীর মার্কেট ক্র্যাশ করলেও ইন্ডিয়ান জিডিপি তখন +3 ছিল। ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, এই ইতিহাস আমরা সকলে জানি। এবং আপনি দেখুন, প্যারামিটার অনুযায়ী যদি আমরা দেখি, আবার করোনাকালেও আবার এই ড্র লাইন টাচ করেছে। সেই সময় সারা পৃথিবীতে মন্দা চলছিল বাজার খারাপের জন্য, সেই সময়েও কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল। এবং এখানে চার্টটা পুরোটা দেখা যাচ্ছে না, পুনরায় কিন্তু আবার বাজার এই জায়গাতে টাচেবল করছে। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিয়ম নীতি, যে অর্থনৈতিক স্ট্র্যাটেজি, সেটা আজকের দিনে দাঁড়িয়ে খুব একটা ভালো পজিশনে নেই। হতেও পারে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে বা আমেরিকার বাজারে রিসেশন আসতে পারে। তো রিসেশন যদি আসে, নিশ্চিতভাবে এটা বলা যায় না যে আমাদের মার্কেট খুব ভালো চলবে। হয়তো অক্টোবর নভেম্বর অনওয়ার্ডস এরকম টাইমে একটা মোটামুটি ক্র্যাশ হলেও হতে পারে, সেটার পূর্বাভাস বলা যায়। একটা জিনিস মনে রাখবেন, ফেড
তখনই ইন্টারেস্ট রেট কমায় যখন মার্কেটের ইনফ্লেশন অত্যাধিক বেড়ে যায়। ফেড তখনই কোনো ডিসিশন নেয় যখন অর্থনীতির অবস্থা একটু খারাপ হয় বা মার্কেটকে চাঙ্গা করার মতো পরিস্থিতি তৈরি হয়। কিন্তু অলরেডি ইউএস মার্কেট একটা হাই জোনে, টপ জোনে দাঁড়িয়ে আছে। তো সেখানে দাঁড়িয়ে মার্কেটে লিকুইডিটি বাড়িয়ে বাজারকে আরও উপরে তুলে নিয়ে যাবে, এ সন্দেহ যাদের আছে তারা নিশ্চিতভাবে কোনো না কোনো ভুল করছে। এবং আমি আপনাকে একটা কথা বলবো যে এই যে ফেডারেল রিজার্ভের যে চার্ট, সেখানে দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আগামী দিনে ইউএস মার্কেটের লিকুইডিটি যত বাড়বে সেটা আমাদের ইন্ডিয়ার পক্ষে মঙ্গল। কেন মঙ্গল? লজিক্যালি আপনাকে ম্যাক্রো ইকোনমিক ডেটা অ্যানালিসিসের মাধ্যমে বুঝতে হবে যে ইউএস মার্কেটের লিকুইডিটি বাড়া মানে ভারতীয় মার্কেটে একটা পিক আপ আসা। সুতরাং নিশ্চিতভাবে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আমরা সেই জিনিস দেখতে পারবো। শুধু আমি টেকনিক্যাল চার্টে ওপরে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল একে নয়, প্রপার চার্ট দেখিয়ে এবং অতীতের যে হিস্টোরিক্যাল ডেটা সেগুলোকে বিশ্লেষণ করে এবং দেখিয়েই আপনাদের বলছি যে বুল রান আগামী জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই টাইমের মধ্যেই শুরু হবে। এবং আপনাকে মাথায় রাখতে হবে Q3 এর পর ধীরে ধীরে আমরা এফআইআই ইনফ্লো নিশ্চিতভাবে মার্কেটে দেখতে পারবো। আপনি এবারে একটা চার্ট ফলো করুন। এটা হচ্ছে ডাউ জোনের একটা চার্ট। দেখুন মার্কেট লাগাতার ওপরে চলেছে, লাগাতার। ইউএস অর্থনীতি খুব ভালো পজিশনে নেই, তারপরেও লাগাতার ওপরে চলেছে। কিন্তু এই জায়গা থেকে ধীরে ধীরে একটা ক্র্যাশ ডাউন আসছে। তারপরেও দেখুন এই জায়গাতে অলরেডি মার্কেট সাস্টেন করছে, এই মুহূর্তে কন্টিনিউ একটা সেলিং চলছে। ইউএস এর মার্কেটকে খুব সহসায় দেখা যেতে পারে যে এখানে দাঁড়িয়ে একটা ক্র্যাশ হলেও হওয়ার মতো সম্ভাবনাতে রয়েছে। এবং আপনাদেরকে এই জিনিস মাথায় রাখতে হবে যে ইউএস মার্কেটে ডাউ জোন যখন পড়বে ভারতীয় বাজারে কিছুটা হলেও তার প্রভাব লাগবে, যদিও সেম টু সেম প্রভাব বা অত্যাধুনিক প্রভাব লাগার সম্ভাবনা খুব কম। তার কারণ হলো যে ইউএস মার্কেটে ক্র্যাশ ভারতীয় প্রভাবে কেন লাগবে না সেটা বলি। সেটা হচ্ছে যে ভারতীয় বাজার গত 1 বছর ধরে বেয়ার মার্কেটের মধ্যে রয়েছে এবং অলরেডি একটা ডিসকাউন্টেড প্রাইসে চলে গেছে। সুতরাং এখানে ইউএস মার্কেটের ডাউ জোন যতই ধীরে ধীরে নিচে আসার চেষ্টা করুক না কেন, ভারতীয় বাজারে তার প্রভাব লাগবে। যদি ইউএস মার্কেটে 5 টাকা ডাউন হয়, ভারতীয় বাজারে 0.75 থেকে 1 ম্যাক্স টু ম্যাক্স আমি বলছি এটুকু হতে পারে। আপনাদেরকে এরপরে একটা চার্ট বিশ্লেষণের করানোর চেষ্টা করি। এটা হচ্ছে নিফটির একটা চার্ট। নিফটির চার্টে আপনারা কি দেখতে পাচ্ছেন যে গতবার বুল রান লাগাতার যখন মার্কেট র্যালি করেছিল, ধীরে ধীরে 2023-24-এ যখন একটা মার্কেট র্যালি করা শুরু করেছিল এই জায়গাতে, তখন আমরা অনেক মানুষকে দেখতে পেয়েছি যে মার্কেটের অল টাইম হাইতে বেশ কিছু স্টকে তারা এন্ট্রি নিয়েছে। মূলত এরা রিটেল ইনভেস্টর। কিভাবে এন্ট্রি নিয়েছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সোশ্যাল মিডিয়া স্টক যেগুলোকে আমরা বলে থাকি, যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের স্টক আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে যে যেই সব স্টকগুলো একটা অলরেডি স্যাচুরেশন লেভেলে চলে গেছে, সেইখানে দাঁড়িয়ে সেই সব স্টকগুলোতে তারা এন্ট্রি নিয়েছে এবং একটা আপার প্রাইসে তারা আটকে গেছে। তাদের সেই টেকনিক্যাল চার্ট, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, একটা জিনিস মনে রাখতে হবে যে মার্কেটের রিটেল ইনভেস্টর যারা আছে তারা কখনো এটা ভাবতেই চায় না যে মার্কেট একটা অল টাইম হাইতে রয়েছে। যখন 26,000 প্লাসে মার্কেট যাচ্ছিল তারা তখন মনে করছিল 26,500 থেকে 27,000 কিছু দিনের মধ্যে আসবে, এবং তারা বাজার চক্র না বোঝার কারণে তারা লাগাতার কিন্তু এইভাবে একটা সাইকেলের মধ্যে প্রতি বছর ফেসে যাচ্ছে এবং মার্কেট থেকে তারা বেরিয়ে যাচ্ছে। তাদের এটা মাথাতে নেই যে তারা অলরেডি তাদের যে বুল মার্কেট অলমোস্ট গেম ওভার হতে চলেছে, এবং তাদের যে প্রতিদিন কিছু না কিছু ভুল অ্যানালিসিস করলেও তাদেরকে সেটা রিওয়ার্ড করছিল। সেই যে হানিমুন পিরিয়ড তাদের সেটা শেষ হতে চলেছে এবং তারা সেটা বোঝার মধ্যেই ছিল না, এবং তাদের পক্ষে সেটা সম্ভবও নয়, কারণ টেকনিক্যাল চার্ট একটা সীমিত একটা ভিউ দিতে পারে। আপনি দেখবেন এই যে আগামী বুল রান আসছে,
একাধিক লোক আবার টেকনিক্যাল চার্টের ওপর ঝাঁপিয়ে পড়বে এবং ভুলভাল অ্যানালিসিস করবে। আজ যেটা মিলবে কাল সেটাকে মেলাতে পারবে না, কাল যেটা মিলবে পরশু সেটাকে মেলাতে পারবে না, আজ যেভাবে করে মেলাবে পরশু সেটাকে অন্যরকমভাবে মেলাবে। মানে কোনোটার সঙ্গে কোনোটা অ্যানালিসিস আপনাকে মেলানোর ক্ষমতায় থাকবে না, কিন্তু তারা লাগাতার প্রফিট করার চেষ্টা করবে। মার্কেট যখন সাইকেল চেঞ্জ করবে, আপনি আজকের দিনে দাঁড়িয়ে লিখে রাখুন, তারা পুনরায় আবার ওই হাই লেভেলে ফেসে যাবে। এটাই বাজার চক্র। এটা মার্কেটের অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে যত কাজ করবে তত পারফেকশন আসবে। কিন্তু যারা টেকনিক্যাল চার্টকে একদম মানে দেবদত্ত বাক্য বলে মনে করে, আমি তাদের জন্য বলি এরা কোনো দিন মার্কেটে ইনভেস্টমেন্টের মাধ্যমে পয়সা বানাতে পারবে না। আপনি যদি এই ফেজটাকে দেখেন, যখন বেয়ার মার্কেট চলছিল, বেয়ার মার্কেটে মূলত পয়সা বানানো খুব কঠিন। যারা ইনভেস্টমেন্ট করেন মানে হচ্ছে একটু লং টার্মের জন্য অথবা মাল্টিব্যাগার স্টকসের জন্য, তাদের পক্ষে খুব ভালো স্টক দিলেও সেই যে পারফর্ম করার যে একটা অ্যাগ্রেসিভ যেগুলো বুল মার্কেটে দেখা যায় স্টকের ব্যাপার, সেগুলো বেয়ার মার্কেটে হয় না। এই জায়গাতেও সেম, আমরা এই জায়গাতেও দেখেছি লাগাতার খুব ভালো পয়সা হয়েছে, কিন্তু এই জায়গাতে পুরো ওয়াইপ আউট। আবার এখানেও দেখেছি লাগাতার খুব ভালো পয়সা হয়েছে, কিন্তু এই যে 2025 পুরো বছর কাটালাম, আপনি দেখুন একাধিক রিটেল ইনভেস্টার এই জায়গাতে ওয়াইপ আউট হয়ে গেছে। তার কারণ হলো একটাই, যে তারা আপার লেভেলে আটকে গেছে। অনেকে আছে যে কিনবে 100 টাকায়, মার্কেট চলে আসবে 50 টাকায়, সেখানে দাঁড়িয়ে তারা আবার অ্যাভারেজিং করার চেষ্টা করবে, অ্যাভারেজিং করার চেষ্টা করবে। এই অ্যাভারেজিং বাই সেল হোল্ড এর মধ্যেই টেকনিক্যাল চার্ট এক্সপার্টরা শেষ। অ্যাভারেজিং করে করে তারা কোনো ফান্ড অ্যালোকেশন ঠিক হয় না, এবং পরে ফান্ডও থাকে না যে পরে সেটাকে আর রিকভার বা মেকআপ দেবে কোনো রকমভাবে। তো সুতরাং এগুলো আপনাদেরকে ভাবতে হবে যে আপনি মার্কেটে যখন কোনো স্টকে ইনভেস্টমেন্ট করবেন, আপনাকে প্রপার বিজনেস স্টাডিজ করা প্রয়োজন। আপনি যদি দেখেন, এটা আপনাকে একটা দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে মিড ক্যাপ নিফটির একটা চার্ট। মিড ক্যাপ নিফটি যখন তার এই হাই লেভেলে পৌঁছে গেছিল 2024-এর শেষের দিকে বলছি, তারপরে যখন ব্রেকডাউন স্টার্ট হয়েছে, তারপরে ব্রেকডাউন স্টার্ট অলমোস্ট আমরা তখন সেই মুহূর্তে কিন্তু বেয়ারিশ ফেজে ঢুকে গেছি। মানে আমি যেটা বলছিলাম যে বেয়ারিশ ফেজে একবার ঢুকে যাওয়া মানে 1 বছর লাগাতার আপনাদেরকে অপেক্ষা করতে হবে, মানে একটা দীর্ঘ সময়ের জন্য ফান্ডকে ব্লক হয়ে যাওয়া। তারপরে যখন আবার এখান থেকে মার্কেট কিছুটা রিকভারি করে আপ টাচ করার চেষ্টা করছে, টেকনিক্যাল এক্সপার্টরা তখন আবারও ঝাঁপিয়ে পড়েছে যে না, এবার একটা ব্রেকআউট আসবে। তারা ব্রেকআউট, ব্রেকডাউন, সাপোর্ট, রেজিস্ট্যান্স এর বাইরে কিছু জানে না, এটা আপনাকে মেনে নিতে হবে। এবং এই জায়গাতে যখন একটা ভার্টিক্যাল ফল হয়েছে, তারা একটা বড় যে লস তার কিন্তু সম্মুখীন হয়েছে। আপনি দেখুন দীর্ঘ 1 বছরেরও বেশি সময় এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত বারবার হাইকে টাচ করার চেষ্টা করছে, আবার ব্রেকডাউন, বারবার হাইকে টাচ করার চেষ্টা করছে, আবার ব্রেকডাউন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যখন এই জায়গাতে এসে পৌঁছে গেছি, তখনও মার্কেট যে খুব অ্যাগ্রেসিভলি উপরে যাচ্ছে, হাই ব্রেক করার পরেও আবার নিচে চলে আসতে বাধ্য হচ্ছে। সুতরাং এগুলোকে আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এগুলোকে মাথায় না রাখলে কখনোই সম্ভব নয়। আপনাদের মিড ক্যাপ নিফটির পুনরায় আবার একটা চার্ট দেখাই। এই যে মিড ক্যাপ নিফটি বারবার হাইকে টাচ করে ব্রেকডাউন করছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, অল টাইম হাইকে বারবার চেষ্টা করবে ব্রেক করার, কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না। তার কারণ হলো মার্কেট একটা প্রপার ভ্যালুয়েশনের জন্য চেষ্টা করে। তো যাই হোক, আজকের এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। গতদিন আমি এই যে রিটেল ইনভেস্টারদের বাইং সেলিং একটা ডেটা, সেটা দেখানোর চেষ্টা করেছিলাম। এই যে লাগাতার যে সেল চলছে, সেগুলোকে দেখানোর চেষ্টা করেছিলাম। মাঝে 1-2 মাস রিটেল ইনভেস্টারদের অ্যাক্টিভিটি যে পজিটিভ ছিল, সেটাকেও দেখানোর চেষ্টা করেছি। এবং আজকের যে গুরুত্বপূর্ণ টপিক, আমরা কিছুদিন আগে যেটা বললাম যে ফেড রেট কাট করেছে, তার কি প্রভাব আসবে মার্কেটে, এবং ফেডের যে হিস্টোরিক্যাল ডেটা, এই যে 90-এর দশকে বলুন, 2000-এর সময়ে বলুন, কিংবা 2006, 7, 8 এইরকম টাইমে বলুন, এই যে হিস্টোরিক্যাল ডেটা, এগুলোকে বিশ্লেষণ করে আপনি বুঝতে পারবেন যে আগামী দিনে ভারতীয় বাজার কি অ্যাকচুয়ালি মুভমেন্ট নিতে পারে কিনা,
বা আগামী দিনে বাজারে কীরকম অ্যাক্টিভিটিস আসতে পারে বা বাজার কবে উঠতে পারে। ফেডের আপনি গ্রাফিক্যাল চার্ট অ্যানালিসিস করে বুঝতে পারবেন যে ভবিষ্যৎ বলতে আগামী 2-1 মাস মার্কেটের কেমন প্রভাব থাকতে পারে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফিউচার প্রেডিকশন করার জন্য টেকনিক্যাল চার্ট নয়, আপনাকে প্রপার ডেটা অ্যানালিসিস এবং ম্যাক্রো ইকোনমিক্যাল যে থট সেটাকে আপনাকে অ্যানালিসিস করতে হবে। এবং সবশেষে একটাই বলবো, লাগাতার যখন এফআইআই সেল করবে দেখবেন 5 to 6 মান্থ অ্যাভারেজ তারা সেল করবেই। এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। সুতরাং আজকে খুব ছোটোর উপরে একটা ভিডিও করার চেষ্টা করলাম এবং সবশেষে বলবো, ভিডিওটা যদি ভালো লাগে আপনারা নিশ্চয়ই একে অপরকে শেয়ার করবেন, শেখার চেষ্টা করবেন। বুঝতে অসুবিধা হলে আমাকে মেসেজ করবেন ইন্ডিভিজুয়ালি। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9475940615, এই নাম্বারে মেসেজ করবেন। এবং আপনারা সকলেই জানেন এই যে সম্পূর্ণ ভিডিও আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং জ্ঞান থেকে, আমি নিজে একজন রিসার্চ অ্যানালিস্ট হিসেবে, NISM সার্টিফাইড রিসার্চ অ্যানালিস্ট হিসেবে আমি করার চেষ্টা করি। এখানে কোনো বাই সেল হোল্ড রিকমেন্ডেশন নেই বা বিজনেস ওরিয়েন্টেড ইন্টেনশন কিছু নেই। সুতরাং সম্পূর্ণ ভালো লাগার ভিত্তিতে ভিডিওটা করা। আপনারা সঙ্গে থাকবেন। আজকে ছোটোর উপরে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করলাম। ফেডের যে রেট কার্ড বা ইজিং যেটা হয়েছে, টাইটনিং ইজিং কাকে বলে, কি হয় তাতে, কি তার প্রভাব, তার উপরে। সুতরাং সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন। লাগাতার ভালো ভালো ইনফরমেশান নিতে হলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।